নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের দিকে। টিএসসিসিএল এর নাম ভাঙিয়ে রাতের আঁধারে বেশ কিছু গাড়ি ঘোরাফেরা করে এবং এদের ধরার জন্য বিদ্যুৎ দপ্তরে পর্যাপ্ত পরিমাণের লোক নেই। পুলিশের সন্দেহ হলে এই সমস্ত গাড়িগুলোতে তল্লাশি চালাতে পারে। বুধবার প্রজ্ঞা ভবনে পর্যালোচনামূলক বৈঠকে পৌরোহিত্য করতে এসে এমনই তথ্য দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পুজোর মরশুমে সাধারণ মানুষ যাতে বিনা বাধায় বিদ্যুৎ পেতে পারে, এর জন্য পুজোর আগে একটি প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। গত বছর বন্যার পর পুজোর মুহূর্তে বিদ্যুৎ কতটা স্বাভাবিক রাখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকলেও বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমে পুজোর মুহূর্তে বিদ্যুৎ সংক্রান্ত কোনো রকম গোলযোগ দেখা যায়নি। যেহেতু সামনে বর্ষার মরশুম, এই হিসেবে বর্ষার মরশুমকে গুরুত্ব দিয়ে বুধবার এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে। এই বৈঠকে এদিন শীর্ষ স্তর পর্যন্ত সমস্ত স্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। জঙ্গল আবৃত জায়গাগুলো কতটুকু পরিষ্কার করা সম্ভব হয়েছে, নরবরে পিলারগুলো কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়েছে, পুরানো তার কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই এই দিন তার এই পর্যালোচনামূলক বৈঠকের আয়োজন। বিদ্যুৎ পরিষেবা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যরা জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ের পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন জান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। মন্ত্রী রতনলাল নাথ সেদিন আরো বলেন, বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে পুরো সংযোগ না কেটে কেবলমাত্র সেই সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার জায়গাটা কিভাবে ছাড়াই করা যাবে, এর জন্য একটা প্রযুক্তি আনতে চলেছে রাজ্য সরকার, যদিও এটা প্রচুর পরিমাণে ব্যয়সাধ্য। মন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে গত 20-25 দিন ধরে একটা দুষ্ট চক্র রাতের আধারে বেরিয়ে শাটডাউন করে দিচ্ছে, কাট আউট খুলে নিচ্ছে, একটা তারের দুপাশে দুটো ইট বেঁধে ওপরে ঝুলিয়ে দিচ্ছে যাতে লাইনটা শর্ট হয়ে যায়। শর্ট হলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে একই দিনে 21টি জায়গায়। গোটা বিষয় নিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রী নিজে কথা বলেছেন পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে। মন্ত্রী বলেন, এই সমস্ত নাশকতামূলক কাজগুলো কারা করছে, কেন করছে, এর জন্য পুলিশ কিংবা দপ্তর নয়, সমস্ত অংশের মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সমস্ত নাশকতামূলক কাজগুলোকে আটকানোর জন্য এগিয়ে আসতে হবে সকলকে। এটাকে কাট আউট বলে, এটা খুলে নিচ্ছে। তো এটা কিন্তু সবাই পারে না, আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। এটা করছে, আরেকটা করছে, একটা তার দুই দিকে দুইটা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে পূর্ব থানায় এবং আমি নিজে ওসির সাথে কথা বলেছি, প্লাস এসপির সাথেও কথা বলে, এসপি ওয়েস্টের সাথে কথা বলেছি। আমি বলছি এটাকে যে কোনোভাবে ধরতে হবে, নতুবা আপনারাই কষ্ট পাবেন, সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না। সেই জন্য আপনারা দেখে বলেছি, স্যার আমরা নিশ্চয় থাকুন, 7-8 দিনের মধ্যে যে কোনোভাবে পাকড়া করব। যদিও পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এখানে মানুষও সচেতন থাকতে হবে, সতর্কতা। এই যে হুক লাইন। মন্ত্রী রতনলাল নাথ এদিন আরও বলেন, রাতের বেলায় টিএসসিসিএল এর নাম ভাঙিয়ে বেশ কিছু গাড়ি ঘোরাফেরা করে। দপ্তরের কাজে পর্যাপ্ত পরিমাণে লোক নেই এগুলোকে চিহ্নিত করার, এর জন্য পুলিশের প্রয়োজন। পুলিশের সন্দেহ হলে এই গাড়িগুলোকে চেকিং করতে পারে। পিএম সূর্যঘর বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করার জন্য এদিন সাংবাদিকদেরও পরামর্শ দিলেন মন্ত্রী রতনলাল নাথ। বাইট ফাইনাল ভয়েস ওভার। এদিন এই পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।
পূর্ব গোকুলনগর এলাকায় আগরতলা উদয়পুর সড়কে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। ঘটনা বুধবার দুপুরে 3টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাঁপানি হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করার পর পরিস্থিতি ভয়াবহ হওয়ায় স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগায়। এই যে মালবাহী বুলেরো গাড়ি ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়। এই ভুঁইয়ার মাথা এলাকায় 2008 সালে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটি ক্রুইজার এবং একটি কমান্ডার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল। সেই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, সেই ঘটনাটির স্মৃতিচারণ করিয়ে দিল বুধবারের এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাকে। 15-20 মিনিট আগে 3 গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়। একটা এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি অটো যেটিকে বলা হয়, আর একটা বোলেরো ম্যাক্সি ট্রাক আর একটা ইন্ডিকা। তো হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পরে আমরা সবাই ঘর থেকে ছুটে আসি। ছুটে আসার পর দেখি কি ওইটা উল্টে পড়ে আছে। উল্টে পড়ে থাকার পর একজন ভদ্রলোক, ব্ল্যাক শার্ট পরা ছিল, জানি না উনি কি, উনি অটোর নিচে, ড্রাইভার যে ছিল উনি স্টিয়ারিংয়ের মধ্যে আটকা পড়ে আছে। 3 জন মহিলা ছিল, তার মধ্যে একটা ছিল কন্যা সন্তান। ওর অবস্থা শোচনীয়। একজন মহিলা পা ভাঙা গেছে, মাথা এখান থেকে সম্পূর্ণ মানে চুল যা ছিল সেগুলো উঠে গেছে। উঠে যাওয়ার পর তারপর আমরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে ফোন করি। ফোন করার পর এখন ফায়ার সার্ভিস কখন আসবে কি আসবে সেটা তো আমরা জানি না। আমরা উদ্ধার কার্য আমরা শুরু করি সেটা। কতজন আহত হয়েছে টোটাল? এখানে টোটাল 5 জন। তার অবস্থা কিরকম? এখন অবস্থা খুব শোচনীয়। কোন হাসপাতালে পাঠাচ্ছেন আপনারা? আমরা এখন ফায়ার সার্ভিসকে আমরা বললাম যে ওদেরকে হাঁপানি হসপিটালে নিয়ে দিতে। তো ফায়ার সার্ভিস যে ছিল ওরাও একটু কাইন্ড হার্টেড, তো ওরাও ওনাদেরকে হাঁপানি। কিছুক্ষণ আগে একটা আমরা মধ্যপাড়া বাড়ির সামনে একটা বিক্ষোভ শব্দ হয়েছে। আমরা দৌড়ে আসি, আয়া দিয়ে 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে প্রায় 8-10 জন খুব সিরিয়াস অবস্থা। এর ভিতরে সবচেয়ে বেশি খারাপ হইল 6 জনের। আমরা কিছু ফায়ার সার্ভিস আগুনের আগে আমরা কিছু পাঠাইছি আবানি হসপিটালে, আর কিছু পাঠাইছি জিবিতে পাঠাইছি। এখন ফায়ার সার্ভিস আইসে, ফায়ার সার্ভিস দিয়ে সব পাঠাইছে, আরও 2-3 জন পাঠাইছে। ঘটনা কোন জায়গায় হয়েছে? গোকুলনগর মধ্যপাড়া রাধাকৃষ্ণ মন্দির। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে ক্ষমতা দখলের নামে ভারতীয় জনতা পার্টিকে কালিমা লিপ্ত করার দৌড়ে উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টির নাম ভাঙানো একদল দুষ্কৃতিকারী, যারা আবারও ভেঙে চুরমার করে দেওয়া হলো খুমলুং স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেল না ভারত মাতা এবং দেশের রাষ্ট্রপতির ছবিও। এডিসি এলাকায় ক্ষমতা দখলের লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইটা হচ্ছে একেবারে শেয়ানে। একদিকে পাহাড় নিজেদের দখলে রাখতে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতো ছুটে চলেছে সরকারের শরিক দল তিপ্রামথা, অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু মঙ্গলবার রাতে খুমলুঙে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা। আরও একবার আক্রান্ত হল খুমলুং স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের যাবতীয় সামগ্রী। আঘাত আনা হয়েছে ভারত মাতা সহ দেশের রাষ্ট্রপতির ছবিতেও। দুষ্কৃতিকারীরা লণ্ডভণ্ড করে দিল ভারতীয় জনতা পার্টির কার্যালয়। খুমলুঙের বাজারে গুলিকাণ্ড সহ মঙ্গলবার রাতে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি নিয়ে বুধবার টাকারজোলা মণ্ডলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনের অভিযোগ করা হয় কয়েকজন দুষ্কৃতিকারী ভারতীয় জনতা পার্টির নাম ভাঙিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই দুষ্কৃতিকারীরাই গুলিকাণ্ড সংঘটিত করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারাই ভাঙচুর চালাচ্ছে পার্টি অফিস। বিজেপির সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই। এ বিষয়টি টাকারজোলা মণ্ডলের পক্ষ থেকে অবগত করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকেও। রাজ্য সভাপতি নাকি তাদেরকে আশ্বস্ত করেছেন রাজ্য স্তরের একটি প্রতিনিধি দলকে বৃহস্পতিবার এখানে পাঠিয়ে সরজমিনে বিষয়টি খতিয়ে রাখা হবে। আমরা চাই মানে যে টাকারজোলা বিধানসভা বা যে খুমলুং এরিয়া, এটা আমাদের যে দৃষ্টি এসটিসি বা জনজাতির মধ্যে একটা মানে রাজধানী হিসেবে আমরা সবাই পরিচিত। যে খুমলুং এরিয়া বা টিটিএডিসির যে মেন বিল্ডিং, এখানের মধ্যে অনেক রকমের
অনেক কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন মানে কুকর্মের সাথে জড়িত হয়ে আমাদের পার্টির নাম দিয়ে এখানে অনেক কিছু করতে চায় মানুষ বা অনেক এরকম কাজের সাথে যারা জড়িত আছে। আমরা এটাই জানাইতে চাই এলাকাবাসী এরকম যদি তারা জেনে থাকে বা তাদের অবগতের মধ্যে যদি আসে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন আর আমাদেরকে বলে আমরা সবাই মিলে এরকম কাজ কর্মের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা মোকাবিলা করব। আর এলাকাবাসীর যাতে আতঙ্ক না হয়, আর ওই যে সন্তোষ দেববর্মা আর শহীদ দেববর্মার যে ব্যাপারটা, এটা সম্পূর্ণভাবে এটা যাতে পলিটিক্যাল লেভেলে যাতে না নেওয়া হয়। পাবলিক যে ইস্যু, পাবলিকের সাথে আমরা আছি, পাবলিকের সাথে আমরা যা মানে সিদ্ধান্ত প্রশাসন নেই, আমরা পাবলিকের সাথে আমরা আছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে খুমলুং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। শান্তন টিভি। আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদের কাউকে ছাড়া হবে না। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরের পাড় সংস্কারের কাজ খতিয়ে দেখতে গিয়ে এমনই হুঁশিয়ারি দিয়ে এলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় একটি পুকুর সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এ পুকুর সংস্কারের কাজ চলাকালীন সময়ে সরকারের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে স্থানীয় জ্যোতিষ দেববর্মা নামে এক ব্যক্তি। এখানে তার বসত বাড়ি রয়েছে। সরকারি জায়গাকে তিনি তার জমি হিসেবে ব্যবহার করে আসছেন, যা তিনি মানতে চাইছেন না। সে জমিকে তিনি তার ব্যক্তিগত জমি বলে দাবি করছিলেন। স্থানীয় কর্পোরেটরের তরফে সে ব্যক্তিকে কয়েকবার বোঝানো হলেও তিনি কোনো কথা শুনতে রাজি হননি, বরং উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা না করে সে ব্যক্তি বিষয়টিকে টেনে নিয়ে যান আদালত পর্যন্ত। আদালতের রায় যায় সরকারের উন্নয়নমূলক কাজের পক্ষে। শেষ পর্যন্ত আদালতের রায়কে মান্যতা জ্যোতিষ দেববর্মা নামের সে ব্যক্তি সরকারি জায়গার উপর গড়ে তোলা বাউন্ডারি ওয়াল নিজ উদ্যোগে ভেঙে ফেলেন। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ আগরতলা পৌর নিগমের আধিকারিকের সঙ্গে এখানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদারও। মেয়র দীপক মজুমদার এদিন স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিলেন, আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। অনেকদিন হয়েছে সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে জ্যোতিষ দেববর্মা বলে এক ব্যক্তি আছেন, যার বাড়ি আছে এখানে। তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, বা ওনার জমিটা অ্যাকচুয়ালি আমাদের সরকারি জায়গায়। তো উনি মানতে চাইছিলেন না। উনি আমাদের যখন এই ওয়ালটা করা হচ্ছে পারে ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন। যাই হোক, আমাদের কর্পোরেটর এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডে যিনি কাজ শুরু হয়েছে আলাপ আলোচনা করেছেন, আমার সঙ্গে করেছেন। তো ওনাদেরকে কিছু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি। ঠিক আছে, একটা এমএকিউ সেটেলমেন্ট হোক, কাজটা বন্ধ না হয়, ওনারা যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলেছি, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন। কিন্তু ওনারা সে বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি, বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন। মহামান্য আদালত আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষে রায় দিয়েছেন, বলেছেন এটাই সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা। তো আমরা আজকে এসেছি। তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম। উনি প্রথম দিকে আমি যখন ভিজিটে এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না, কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন, আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোকও চাইছেন যে একটা জায়গা, সবাই যখন জায়গা ছেড়েছেন, সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য, সেক্ষেত্রে উনি যখন করেন উনি এখন বুঝতে পেরেছেন যেটা ওনার করা উচিত। উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন। সেটা আমরা বাকিটা ক্লিয়ার করব। তো তারপরে আমরা মানবিক কারণে ওনার যে সেফটি ট্যাঙ্কটা আছে ওটা আমরা ছেড়ে দেবো যাতে ওনার ক্ষতি না হয়। তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে এরকম যে না করে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না সেভাবে আমরা করে যাচ্ছি। তো আমি হিরাল বাবুকে ধন্যবাদ জানাই, উনি সহযোগে আজকে এই ব্যবস্থা করেছেন। আমি বলবো আমাদের নর্থজোনের যারা আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহনশীলতা পরিচয় দিয়ে এই ডেভেলপমেন্ট কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ থাকবে
এটা সহযোগিতা করার জন্য। এটা সার্বিক সবার কল্যাণে এই পুকুরটা দীর্ঘ 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না, এটা নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 2 কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনে মানুষের সমস্যা এবং দাবি হচ্ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না। এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। সেই হিসেবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে, এখন কাজ সুন্দরভাবে পুরোদমে চলবে। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারব। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এদিন এখানে সরকারি জমি চিহ্নিত করে তাদের পিলার পুঁতে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই পুকুরের পার সংস্কারের কাজ শেষ হয়ে যাবে, তারপরে পুকুরটি এখানকার সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। শান্তন টিভি। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কেড়ে নিল এক বন্ধুর প্রাণ, গুরুতর আহত আরো 2 বন্ধু। ঘটনা উদয়পুর মহকুমার পাল্লাটানার শীতলাবাড়ি এলাকায়। একটি বুলেরো গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। স্কুটিতে 3 বন্ধু ছিল একসাথে। মৃত বন্ধুর নাম জয়ন্ত দেবনাথ, তাঁর বাড়ি পাল্লাটানার শীতলাবাড়ি এলাকায়। গুরুতর আহত অবস্থায় অপর বন্ধু প্রাণকৃষ্ণ গিরিকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় আগরতলার জিবি হাসপাতালে। অপর বন্ধু সাগর দেবনাথের চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। এই সংঘর্ষে স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। 12:27 এরকম বাজবো। আমরা কাকুরবন ব্যাটসের যেটা পোল আছে অ্যাক্সিডেন্ট করেছে, ওইটা হচ্ছে পালাটানা শীতলাবাড়ি। তখন আমরা যতের দিকে নাই, এদিকে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, 3জন কেজুলিটি আছে। আমরা 3জন কেজুলিটিকে নিয়ে ট্যাপিন্না গুরুতর অবস্থায় বুঝে আমরা ট্যাপিন্না হসপিটালে নিয়ে এসেছি। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 99% নম্বর পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করল রবীন্দ্রনগরের অনুরাগ মজুমদার। অনুরাগের সাফল্যে খুশি আবহ পরিবার সহ গোটা এলাকায়। এবছর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল করেছে রাজধানীর রবীন্দ্রনগর এলাকার অনুরাগ চৌধুরী। অনুরাগ মলয়নগর স্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। পিতা টোটন চৌধুরী একজন পূজারী। যজমানের মঙ্গল কামনায় পূজার্চনা হবন যজ্ঞ করেই সংসার প্রতিপালন করেন। মা শম্পা চৌধুরী একজন গৃহিণী। মা বাবা ছাড়াও পরিবারে রয়েছে ঠাকুমা, পিসি ও এক দাদা। সকলের খুব আদরের অনুরাগ। শিক্ষা জীবনের শুরু থেকেই অধ্যয়নের প্রতি অত্যন্ত মনোযোগী সে। তার এই ফলাফল প্রত্যাশিত ছিল বলেই জানান বাবা টুটন চৌধুরী। তিনি বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে ছেলের এই সাফল্য, আগামী দিনেও এই সাফল্য ধরে রেখে পরিবার, সমাজ, রাজ্য, সর্বোপরি দেশের নাম যেন সে উজ্জ্বল করতে পারে, তার জন্য সকলের আশীর্বাদ কামনা করেন তিনি। আমার ছেলে শ্রীমান অনুরাগ চৌধুরী মডার্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক রেজাল্ট দিয়েছে, ওটাতে 99% মার্ক পেয়েছে। সবার আগে আমি মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করছি আমার ছেলের বাকি জীবনটা যাতে পড়াশোনার জীবন বাকি সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। মা ত্রিপুরা সুন্দরী যাতে তাকে অটুট আশীর্বাদ তার উপর রাখে। সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমি প্রার্থনা করছি আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন। আমার ছেলে যাতে আগামী দিন ত্রিপুরার গর্ব হয়ে উঠতে পারে, ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে পারে এবং ত্রিপুরার মুখ উজ্জ্বল করতে পারে, সেই পথে যাতে তাতে এগিয়ে যেতে পারে, সেই আশীর্বাদ ত্রিপুরাবাসী সবাই করবেন। আর মা, আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও আর আমি এমনিতে আমি পুরোহিত, পূজার্চনা করি, মায়ের চরণে ফুল দিয়ে ফুল জল প্রদান করে যে দক্ষিণা পাই, সেই দক্ষিণার বিনিময়ে আমার সংসার প্রতিপালন করি। আর আমার ছেলেকেও আজকে এই ছেলে আমাকে এতটুকু সাফল্য দিয়েছে, যার জন্য আমি খুবই গর্বিত। ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি মা শম্পা চৌধুরী। তিনি বলেন, কঠোর পরিশ্রম করেছে অনুরাগ। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান সবচাইতে বেশি বলেই জানান তিনি। এই সাফল্য যেন সে আগামী দিনে ধরে রাখে এবং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার কামনাই করেন মা শম্পা চৌধুরী। প্রার্থনা করি ঠাকুরের কাছে, মা ত্রিপুরেশ্বরীর কাছে, যাতে আমার ছেলে এভাবেই সবার আশীর্বাদকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারে এবং সবাই আপনারা আশীর্বাদ করবেন যেন ও বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে, ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়।
মা ত্রিপুরেশ্বরীর কাছে এটাই প্রার্থনা আমার ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। আর ওর যে সফলতা, এটার জন্য শুধু ও যথেষ্ট পরিশ্রম করেছে। একটা স্টুডেন্টের দায়িত্বই পরিশ্রম করা, একটা স্টুডেন্টের কাজই হলো পরিশ্রম করা, কিন্তু ওর গৃহশিক্ষকরা, ওর বড়রা ওকে আশীর্বাদ করেছে, আর গৃহশিক্ষকরাও যথেষ্ট পরিশ্রম করেছে ওকে নিয়ে। তার বিনিময়ের মধ্যে ওর স্কুলের প্রত্যেকজন শিক্ষক ওকে সাপোর্ট করেছে, যার জন্য আজকে ও এই জায়গায় আসতে পেরেছে। তার জন্য আমি তাদের সবার কাছে মানে অসীম কৃতজ্ঞ, এবং আমি চাইবো যে বাকি জীবনটায় বা বাকি যে দিনগুলি থাকবে ওর জীবনে চলার পথে প্রত্যেকটা পদে যাতে সবার আশীর্বাদ ওর সঙ্গে থাকে। নিজের সাফল্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুরাগ জানায়, পড়াশোনা শেষ কথা তার জীবনে। মা বিশেষভাবে গাইড করেছেন। পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরমা অসুস্থ ছিলেন, হাসপাতালে থেকেও তিনি তার জন্য বিশেষভাবে আশীর্বাদ জ্ঞাপন করেছেন। গৃহশিক্ষক ছিল 5 জন, তাদেরও অক্লান্ত পরিশ্রমের ফল। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান ভোলার মতো নয়। আগামীতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চায় অনুরাগ। কিছু এক্সট্রাঅর্ডিনারি ছিল না, জাস্ট কনভেনশনাল পড়াশোনা। যেহেতু মা বলেছে যে আমার কাজই হয়েছে পড়াশোনা করা, তো আমার যে শিক্ষকদের আমার অনেক অবদান ছিল, তারা খুব পরিশ্রম করেছে। পাশাপাশি আমিও চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু পরিশ্রম দেওয়া যায়। আমি খুব খুশি যা আমি আমার পরিবারকে গর্বিত করতে পেরেছি, আমার স্কুলকে গর্বিত করতে পেরেছি। আর আশা করছি যে আমি ভবিষ্যতে এই মোমেন্টামটা আমি ধরে রাখতে পারবো, আর আমার স্কুল পাশাপাশি আমার পরিবার এবং একটা সময়ে সমস্ত ভারত সহ ত্রিপুরা সহ ভারতবর্ষকে আমি গর্বিত করতে পারবো। আগামীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে? আমি এখন প্রাইমারিলি আমি পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োসায়েন্স নিয়ে পড়বো, আর আমার নিট দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে। কোন ক্লাসে তুমি ফার্স্ট হয়েছো, কত পেয়েছো? আমি 99% পেয়েছি। 99% পেয়ে ক্লাস 10 থেকে ক্লাস 11 তে আমি টোটাল মার্কটা কত? আমি 495 আউট অফ 500। আচ্ছা, তোমার পেছনে কে কে সাপোর্ট দিয়েছে? প্রথমত মা ত্রিপুরেশ্বরীর অশেষ কৃপা রয়েছে, পাশাপাশি আমার গৃহশিক্ষক, আমার স্কুলের সকল শিক্ষকদের অবদান, আমার মা বাবার আশীর্বাদ, আমার পরিবারের সকলের আপনজনেদের আশীর্বাদ রয়েছে, বড় যারা ছিলেন তাদের সবাই আমার আশীর্বাদ রয়েছে। আমার ঠাকুরমা, উনি আমার যখন পরীক্ষা চলছিল উনি হসপিটালাইজ ছিলেন, তিনি আমাকে সেখান থেকেও তিনি আমার মানে পরোক্ষভাবে তিনি পাশে ছিলেন। তার জন্য আমি সকলকে। অনুরাগের প্রাপ্ত নম্বর 500-তে 495। পিসিবি গ্রুপে ইতিমধ্যেই অধ্যয়ন শুরু করে দিয়েছে অনুরাগ। সকলের আশীর্বাদ প্রার্থনা করে অনুরাগ জানায়, রাজ্য দেশের জন্য কিছু করতে পারলে সে খুশি হবে। তার এই সাফল্যে পরিবার সহ রবীন্দ্রনগর এলাকাবাসীর মধ্যে খুশির আবহ। বুধবার সকাল থেকেই অনুরাগকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসী সহ তার আত্মীয় পরিজনেরা ছুটে যান পুরোহিত টুটন চৌধুরীর বাড়িতে। সান্দন টিভি। ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই ও বৌদি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে মধুপুর থানার অন্তর্গত পাথারিয়াদার তারকাটা বেড়া সংলগ্ন 102 নম্বর গেট এলাকায় রশিদ মিয়া এবং তার স্ত্রী মিনা আক্তার এবং তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক ঝামেলা চলছিল রশিদের ছোট ভাই সাজন মিয়ার। এই পারিবারিক ঝামেলা কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ছোট ভাই সাজন মিয়াকে বেধড়ক আক্রমণে রক্তাক্ত হয় বড় ভাই রশিদ মিয়া ও তার স্ত্রী মিনা আক্তার। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিলোনিয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রশিদ মিয়া ও তার স্ত্রী দুজনকেই ছেড়ে দেওয়া হয়। বাড়িতে বসে রয়েছে, মোবাইলে বসে রয়েছে, বসার পরে সে লাথি মারছে। আয়ের বাদে রিটার্নের পরে নাম সাধন। কি হয় আপনার ভাই, ছোট ভাই। আপনার ঘরে ঢুকে মারধর করছে? হ্যাঁ, বড় বাইরেও। আপনার ওয়াইফেরও কি আক্রমণ করছে? আক্রমণ করছে। আপনার কেন, আপনার কি কারণে হ্যাঁ কি কইছে? হ্যাঁ, আয়া করছে বাচ্চা শরীর খারাপ ফিরে কেমন হয়েছে কেমন হয়েছে। আমি আজকে 2 দিন দাঁড়াইছি, আজকে ডাক্তার ওষুধ নিয়েছি, আস্তে আস্তে না যাইতো ওই হেন গেলাম। প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আত্মহননের পথ বেছে নিল এক নাবালিকা। ঘটনা উদয়পুর মহকুমার কাঁকড়াবন থানার অন্তর্গত দুধ পুষ্করণী পঞ্চায়েত এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উদয়পুর মহকুমার কাঁকড়াবন থানার অন্তর্গত দুধ পুষ্করণী
পঞ্চায়েত এলাকায় বুধবার সকালে ঘটে এক অনভিপ্রেত ঘটনা। প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে জামজুরি বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী বুধবার সকালে আত্মহননের পথ বেছে নিল। এই নাবালিকা কন্যার মায়ের বক্তব্য, বুধবার সকালে সকলের জন্য খাবার রান্না করে সকলকে খাইয়ে দেয়। এরপর বাড়ির লোকজনেরা নিজেদের কাজে বাড়ি থেকে বেরিয়ে গেলে এই নাবালিকা কন্যা আত্মহননের পথ বেছে নেয়। আমি উঠছি, মা তোলে তুমি আগে চা খেয়ে এলো, আমার চা দিছে, ভাত রাঁধছে, টিফিন বাড়ির ভিতরে ভাতটাত বাইরা আমার নয়না দিচ্ছে, দিয়ে গেছে মা তুমি কামো যাও। তা আমি কইছি তুই কাপটা দিয়ে ভাত খাইয়া গুছো করে তুই তাই লোক ঘুমাইয়া তাই এ কথা কই আমি কামো গেছি। মনে হাইস্ট হলে 1 ঘন্টা হয়েছে আমি বাড়িতে গেছি, 1 ঘন্টা মনে হইতো না, আমি 9:30টার সময় গেছি। তার মধ্যে আমার ওই পাশের বাড়ির পোলাটা খুলে গেছে, আমি আপনার কাছে বাইর যেতে না কি আরে আপনারা টুকু জানি কি তা হয়েছে এ কথা কইছে। আমার বাড়িতে আনছে, কোম্পানিতে আনছে, আয়া দিয়ে আমি এরকম অবস্থা কোনো বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকরাবন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পরিবারের লোকজনেরা পুলিশকে পুরো বিষয়টি খুলে বলেন। প্রেম সংক্রান্ত বিষয়ে এই ঘটনাটি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। আগামী 17 মে বেলা 11টায় বামুটিয়ার গোমতী প্ল্যান্ট 2 এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াদিয়া। গোমতী দুগ্ধ সমবায় সমিতির চেয়ারম্যান রতন ঘোষ জানিয়েছেন, ইন্দ্রনগরে গোমতী ডায়েরির 5000 লিটার দুধ ক্ষমতা সম্পন্ন আর বামুটিয়ার ইউনিট 2 40,000 দুধ ক্ষমতা সম্পন্ন, যা উত্তর পূর্বের মধ্যে বৃহত্তম দুগ্ধ সমবায় ডায়েরি। আমাদের গোমতী ডায়েরির 15 তারিখে 15ই মে উদ্বোধনের কথা ছিল। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফ লালন সিংয়ের মাধ্যমে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির হাত ধরে এই শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে, ওনার বৈঠক 15 তারিখ থাকার কারণে উনি 17 তারিখ সকাল 10টায় আসবেন আগরতলায়। এসে আমাদের 11 তারিখ অর্থাৎ 17ই মে সকাল 11টায় গোমতী প্ল্যান্ট 2 আমাদের বামুটিয়ার এই প্ল্যান্ট ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উর্ফ লালন সিং, আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমার রাজ্যের যিনি মৎস্য দপ্তরের মন্ত্রী এআরডিডি দপ্তরের সুধাংশু দাস মহোদয়, আমাদের আরসিএস দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া মহোদয় এবং আরও বিভিন্ন আধিকারিক উপস্থিত থাকবেন। আমাদের গোমতী কোঅপারেটিভ যে 2 ইউনিট উদ্বোধন হতে যাচ্ছে, সেটা নর্থ ইস্টের মধ্যে বড় আমাদের এই দুগ্ধবাহী সমিতি, দুগ্ধবাহী কোঅপারেটিভ উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের যে ইন্দ্রনগর যে ডায়েরিটা, সেটা 5000 লিটার দুধের ডায়েরি। আমাদের বামুটিয়া ইউনিট 2 যে উদ্বোধন হবে, সেটা 40,000 লিটার দুধের ডায়েরি। এটা ত্রিপুরা নয়, শুধু নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি এবং এটা মোদিজির কারণে সম্ভব হয়েছে। 3 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ এক যুবককে গ্রেপ্তার করল আমবাসা থানার পুলিশ। আমবাসা থানার অন্তর্গত নতুন পল্লী এলাকার বাসিন্দা শিক্ষক রাজীব দেবের বাড়িতে চুরি হয় বলেই রাজীব দেব একটি মামলা নথিভুক্ত করে আমবাসা থানায়। সেই মামলার তদন্ত করতে নেমে রাজীব দেবের বাড়িতে ভাড়াটে থাকা সমীর দাস এবং তার পরিবারের প্রতি সন্দেহ হয় পুলিশের। পুলিশ সমীর দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে অস্বীকার করলেও পরে সমীর দাস পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যে সে চুরি করে স্বর্ণালংকার আমবাসা প্রাথমিক হাসপাতালের পাশে একটি খেজুর গাছের নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পুলিশ সমীরকে সঙ্গে নিয়ে যায় এবং স্বর্ণালংকারগুলো উদ্ধার করে। উল্লেখ্য, সমীর দাসের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি চুরির অভিযোগ রয়েছে। আমবাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দলাল দাস জানিয়েছেন, সমীর দাসকে আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকালকে নতুন পল্লীস্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে ওনার বাড়িতে চুরি হয়েছে। অ্যাকচুয়ালি উনি সকালবেলায় তেলিয়ামুড়া গিয়েছিল, তো বাড়িতে ফাঁকা ছিল, তার সেই সুবাদে চোরেরা কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস চুরি করে নিয়ে যায়। তো এই ইনফরমেশন অনুসারে আমরা
ওইখানে ইনভেস্টিগেশন স্টার্ট করে আমরা ওই বাড়িতে একজন ভাড়া থাকতো, তার নাম হলো সমীর দাস। সাসপেক্ট জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো আমরা রিকভার করি। কতক্ষণের মধ্যে মানে আমরা ইনফরমেশনের 6 ঘন্টার মধ্যে আমরা রিকভারি করতে পারি। মানে কত বাজার মূল্য কত টাকা হইব? বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা হবে। নোনাছড়া এডিসি ভিলেজের দত্ত মলসুমপাড়ার বুধবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির বিদ্যুৎ দেববর্মা, বিজেপির খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া সহ আরও অনেকেই। এই যোগদান সভায় এক পরিবারের 36 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়। বিজেপি দলে নবাগতদের বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ন্যাশনাল ধর্মনগর যে আছে সাবরুন যারা চাইলেন ওয়ান ওয়ে চাইলেন ফোর লেন নয় আগে মাত্র মানে ন্যাশনাল ওয়ে একটা ছিল তাও চিনি সরকার ফেম উপরে তাও ন্যাশনাল ওয়ে যদি 6টা থাকতো আমার বাগানো হাজারি তাফতে বহুত চিনি বিজেপি जों बर'नि बागै खायो बर'नि बागै नायो जोंनि राज्योनि मुख्यमंत्री जनप्रिय मुख्यमंत्री प्रफेसर डॉक्टर मानिक शाह गोरी रंनि बागै जोंनि बिग्रा रंनि बागै खांग्रा रंनि बागै जों जोंनि सरकार जों अनेक किछु खायदोंबो बोसकांबो ও বিধানসভাनि बर' रंनि बागै जे खायना नांमानि जों खायना। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর সব আপডেটের জন্য চোখ রাখবেন সান্দন টিভির পর্দায়। নমস্কার।